চলুন আজ পাম্প অ্যান্ড ডাম্প স্ক্যামের আদ্যপান্ত জেনে নেওয়া যাক। একবার ভাবুন তো, একটা শেয়ারের দাম আজ ৮ টাকা, ঠিক ৩ দিন পরেই সেটা হয়ে গেল ২৮ টাকা। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তো মেসেজের বন্যা, এটাই নাকি পরবর্তী মাল্টিব্যাগার। শেয়ারটা কেনার পর মনে হতেই পারে, যাক, ভাগ্যটা এবার খুলে গেল। কিন্তু তারপরই হঠাৎ করে শেয়ারটা একেবারে মুখ থুবড়ে পড়ল। কিন্তু কেন হলো এমনটা? চলুন এই প্রশ্নের উত্তরই আজ আমরা খুঁজে বের করি। তো এই যে মাল্টিব্যাগারের লোভ দেখানো হয়, এই ফাঁদের আড়ালে আসলে কি চলে সেটা একটু গভীরে গিয়ে দেখা যাক। সহজ কথায় বলতে গেলে পাম্প অ্যান্ড ডাম্প হলো একটা খেলা, যেখানে একটা খুব দুর্বল নিম্নমানের স্টককে কৃত্রিমভাবে ফুলিয়ে ফাঁপিয়ে একদম আকাশে তুলে দেওয়া হয়। আর যেই সাধারণ বিনিয়োগকারীরা সেই ফাঁদে পা দেয়, ঠিক তখনই অপারেটররা তাদের সব শেয়ার ডাম্প করে বেচে দিয়ে বেরিয়ে যায়। ফলাফল, সাধারণ বিনিয়োগকারীর বিপুল লোকসান আর অপারেটরের পকেট ভর্তি। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কোনটা জানেন? স্ক্যামাররা ঠিক কি প্ল্যান করে এগোয়। চলুন ওদের প্লেবুকের পাতাগুলো একটু উল্টে দেখি। ঠিক ৬টা ধাপে ওরা এই পুরো খেলাটা সাজায়। এই পুরো খেলাটার ৬টা পর্যায়। প্রথমে টার্গেট ঠিক করা, তারপর চুপি চুপি শেয়ার কেনা, এরপর শুরু হয় আসল পাম্প, তারপর চলে হাইপ তৈরির পালা, পাতা হয় ফাঁদ, আর শেষে সব ডাম্প করে দিয়ে গায়েব। তো প্রথম ধাপ, অপারেটররা টার্গেট হিসাবে বেছে নেয় পেনি স্টক, খুব কম দামি শেয়ার। কেন বলুন তো? কারণ এগুলোর ফান্ডামেন্টালস ভীষণ দুর্বল হয় আর ট্রেডিং ভলিউমও থাকে প্রায় শূন্য। ফলে সামান্য টাকা দিয়ে এগুলোর দাম ইচ্ছেমতো কন্ট্রোল করা যায়। ম্যানিপুলেট করাটা খুবই সহজ হয়ে যায়। এরপর আসে দ্বিতীয় ধাপ, অ্যাকিউমুলেশন, শেয়ার জমানো। অপারেটররা একদম নিঃশব্দে খুব ধীরে ধীরে কম দামের শেয়ার কিনতে থাকে, এমনভাবে কেনে যাতে বাজারে কেউ টেরও না পায়। এইবার শুরু হয় আসল খেলা, পাম্প। অপারেটররা নিজেদের মধ্যেই শেয়ার কেনাবেচা করতে থাকে। এটাকে বলে সার্কুলার ট্রেডিং। এতে কি হয়? একটা নকল ভলিউম তৈরি হয়। বাজারে মনে হয়, বাহ, এই শেয়ারটা নিয়ে তো সবার খুব আগ্রহ। আর দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই দাম ৩০ থেকে ৭০% পর্যন্ত লাফিয়ে ওঠে। আর এই চতুর্থ ধাপটাই কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর। এখানে শুরু হয় সাইকোলজিক্যাল অ্যাট্যাক। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে ছড়িয়ে পড়ে নানা রকম মেসেজ, ফেক প্রফিটের স্ক্রিনশট, যেমন এই কোম্পানিতে বড় খবর আসছে, বা এটাই তো নেক্সট ১০০x রিটার্ন দেবে। আর এই হাইপ দেখে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ফোমো কাজ করতে শুরু করে। আরে সবাই লাভ করছে, আমি কি পিছিয়ে থাকব? এই ভেবেই সব ঝুঁকি ভুলে গিয়ে তারা একেবারে চূড়ায় থাকা দামে স্টকটা কেনার জন্য ঝাঁপিয়ে পড়ে। আর যেই না সবাই কিনতে শুরু করল, ঠিক সেই মুহূর্তে অপারেটররা নিঃশব্দে তাদের হাতে থাকা সমস্ত শেয়ার বিক্রি করে বেরিয়ে যায়। ব্যাস, শেয়ারের দাম হুড়মুড়িয়ে মাটিতে এসে পড়ে, আর সাধারণ বিনিয়োগকারীরা তারা বিপুল লোকসান নিয়ে অসহায়ভাবে আটকে পড়ে। এখন মনে হতে পারে এই স্ক্যামটা হয়তো নতুন যুগের ডিজিটাল স্ক্যাম, কিন্তু সত্যিটা হলো এটা একদমই নতুন কিছু নয়। এর শিকড় কিন্তু ইতিহাসের অনেক গভীরে। চলুন আসল বিগ বুল এর গল্পটা একবার মনে করা যাক। এই যে প্লেবুকটা আমরা দেখলাম, এটা কিন্তু নতুন কিছু নয়। ৯০-এর দশকে ভারতের শেয়ার বাজারের সবচেয়ে বড় কেলেঙ্কারির যে কারিগর, হর্ষদ মেহতা, তিনি এটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। ভাবা যায় হর্ষদ মেহতার পাম্পটা কোন লেভেলের ছিল। এসিসি সিমেন্টের শেয়ার যেটা ২০০ টাকায় ছিল, সেটাকে উনি টেনে নিয়ে গিয়েছিলেন ৯,০০০ টাকায়। এর পেছনে কিন্তু কোম্পানির পারফরম্যান্সের কোনো কারণই ছিল না। চলুন একটা মজার তুলনা করা যাক। দেখুন, হর্ষদ মেহতার সময় টাকা আসত ব্যাংক থেকে, আর এখন টাকা আসে টেলিগ্রাম গ্রুপ থেকে। তখন হাইপ ছড়ানো হতো খবরের কাগজের হেডলাইনে, এখন সেটা হয় হোয়াটসঅ্যাপের মেসেজে। টার্গেটও বদলেছে, তখন ছিল ব্লু চিপ স্টক, এখন পেনি স্টক। কিন্তু একটা জিনিস একদম একই আছে, সেটা হলো ফোমো, লোভ। অর্থাৎ মূল কথা হলো, পাম্প অ্যান্ড ডাম্প স্ক্যাম কিন্তু মরে যায়নি, এটা শুধু সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিয়েছে, আরও স্মার্ট হয়েছে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই ফাঁদ থেকে বাঁচার উপায়টা কি? কিভাবে একজন বিনিয়োগকারী নিজেকে সুরক্ষিত রাখতে পারে? চলুন কিছু সেফটি টিপস দেখে নিই। দেখুন, কয়েকটা রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত সবসময় মাথায় রাখা উচিত। যেমন ধরুন, কোনো খবর ছাড়াই একটা স্টকের দাম হঠাৎ করে রকেটের মতো বাড়ছে। পাম্প হওয়ার আগে তার ট্রেডিং ভলিউম ছিল প্রায় শূন্য। সোশ্যাল মিডিয়াতে হট টিপস আসছে, আর কোম্পানির ফান্ডামেন্টালস হয় খুব দুর্বল, না হলে কিছুই নেই। আর দুটো গোল্ডেন রুল তো আছেই। ১, দাম বাড়ার পর সবসময় একটা প্রাইস রিটেস্টের জন্য অপেক্ষা করা। আর ২, রিস্ক ম্যানেজমেন্টকে বাধ্যতামূলক করা। একটা কথা কিন্তু গাঁট বেঁধে নেওয়ার মতো,
যে স্টকটা নিয়ে হঠাৎ করে সবাই মাতামাতি শুরু করে, সেখানে ঢোকার জন্য সম্ভবত অনেক দেরি হয়ে গেছে। শেষ করার আগে চলুন আবার হর্ষদ মেহতার কাছে ফিরে যাই। একটা কথা খুব বলা হয় যে বাজারের লোভী কিন্তু তাকে ক্ষমতা দিয়েছিল। তাই শেষমেশ প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, আসল ভিলেনটা কে? যে অপারেটর এই ফাঁদটা পাচ্ছে সে, নাকি আমাদের ভেতরের লোভ যা আমাদের সেই ফাঁদে পা দিতে বাধ্য করছে? উত্তরটা হয়তো আমাদের সবারই জানা।